জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা সারওয়ার তুষারের ভাইরাল হওয়া ফোনালাপ ঘিরে এখনও সরগরম দেশের রাজনীতি। লন্ডনে তারেক ইউনূস বৈঠক, নির্বাচন, সংস্কার সবকিছুই যেন মাটিচাপা পড়েছে এই এক তুষারপাতেই। কোথাকার জল যে কোথায় গড়াচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। তুষার স্বীকার করেছেন ফোনালাপটি তার নিজের। 3 মাস আগে কোনো এক নারীকে তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন, এটা সত্য। তবে কাকে, কখন, কিভাবে ফোন করেছেন, ওপারের নারীকণ্ঠের সেই মেয়েটি আসলে কে, তা তিনি যেমন পরিষ্কার করেননি, তেমনি সামনে আনেননি অডিও ফাঁস করা সাংবাদিক জাওয়াদ নির্ঝরও। আর তাই বিষয়টি নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। এরই মধ্যে রহস্য উন্মোচন করলেন সাবেক উপদেষ্টা হাসান আরিফের আলোচিত পুত্রবধূ মডেল নীলা ইসরাফিল। নিজের ফেসবুক ওয়ালে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন তিনি। চাঞ্চল্যকর সেই ঘটনাটি এখানে তুলে ধরা হলো। নীলা লিখেছেন, আমার নাম নীলা ইসরাফিল। আমি এনসিপির সদস্য হই বা না হই, আমি একজন যোদ্ধা। আমি আমার শ্বশুর বাড়িতে লেক্সাসে চড়তাম। 26 জন কাজের লোক ছিল। আরামায়েশের কোনো অভাব ছিল না। কিন্তু খারাপ প্রস্তাব পাওয়ার পর আমার শ্বশুর প্রয়াত উপদেষ্টা সুফি চেহারার আড়ালে বিভৎস হাসান আরিফকেও আমি ছাড় দেই নাই। আমার এথিক্সের সাথে যায় না বলে আমি পুরো সমাজ এবং রাষ্ট্রের সাথে যুদ্ধ করে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষটির অন্যায়কে প্রতিবাদ করেছি। আমি জানি আমি যা বলেছি তা কেউ বিশ্বাস করবে না, এটা অবিশ্বাস্য। আমি জানতাম এত সুদর্শন, এত অভিজাত, এত সম্মানিত একটা মানুষকে অসম্মান করার অপরাধে সমাজ আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু সেটা জেনেও আমি আমার প্রতি করা অবিচারের প্রতিকার চেয়েছি। অসংখ্য প্রলোভন দেওয়া সত্ত্বেও আপোষ করিনি। এর পরিণতিতে আমার নামে 19টি মামলা দেওয়া হয়। কোনো উকিল 111-এর উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের বিপক্ষে দাঁড়ায় নাই। আমার ছোট মেয়ের জন্ম হয়েছে কারাগারে। আমি এখন পর্যন্ত আমার 2 মেয়েকে নিয়ে একসাথে ঘুমোতে পারিনি। 2020 সালে আমার পেটের বাচ্চাকে লাথি দিয়ে মেরে ফেলা হয়। আমি তাও এখনো প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ, বাংলাদেশের বিচার বিভাগ, পুলিশ ও ডিবির সাথে লড়াই করে যাচ্ছে। আমার কাছ থেকে আপনারা কিভাবে আশা করেন যে সারওয়ার তুষারের আমার সাথে এই আচরণের আমি প্রতিবাদ করব না? গণ অভ্যুত্থানে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি। গণ অভ্যুত্থানের সময় আন্দোলনের রাস্তায় নামার কারণে হাসান আরিফ আমার বাচ্চা 2টাকে রেখে আমাকে বাসা থেকে বের করে দেয়। তিনি আমাকে বলেন যে আমার কারণে আওয়ামী লীগ বাসায় পৌঁছে যাবে। এই সময়ে গণ অভ্যুত্থানের সাথে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা আমার প্রতি করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। আমি সপ্রতিভ, কর্মোদ্যম এবং সৃজনশীল মানুষ। ফলে আগস্টের পর থেকে আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীর সাথে আমার আলাপ হতো। তুষারের সাথে তখনই পরিচয় এবং এনসিপির জন্মের পূর্বেই তার সাথে সাংগঠনিক ও রাজনৈতিক আলাপ হতো। মাঝখানে আমার স্বামী অর্থাৎ হাসান আরিফের ছেলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ফলে মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিন আমাকে নেপালে পাঠিয়ে দেন। নেপালে যাওয়ার পর থেকেই সারওয়ার তুষার প্রায়ই ফোন করত ও তার আলাপের ধরন পাল্টাতে থাকে। সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে। তোমার ছবি দাও, তোমার ঠোঁট সুন্দর, তোমার স্লোগান, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে, এসব বলতে থাকে। আমি তুষারকে এই ধরনের আলাপে সবসময়ই বিব্রত বোধ করেছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক ও ফর্মাল রাখতে অনুরোধ করেছি। যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি, এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন, আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে ফর্মালভাবে সম্পর্ক টিকিয়ে রাখি। বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। ফেব্রুয়ারি 28 তারিখে এনসিপির আত্মপ্রকাশের দিন আমি বাংলাদেশে ফিরে আসি। রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে। ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না। কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে, সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায়। যেহেতু আমি তখন উপদেষ্টা হাসান আরিফের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তুষার আমাকে ডিবির কথা বলেছে, তাই আমার কাছে মনে হয়েছে বিষয়টি নিশ্চয়ই আইনি, ডিবি ও পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং আমার নিরাপত্তার জন্য হুমকির কোনো বিষয় হতে পারে। এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড করি। প্রায় 1.5 ঘন্টার আলাপে 47 মিনিট আমি রেকর্ড করি। এর মধ্যে সারওয়ার তুষার আমার সহযোগীদেরকে বলা শুরু করে নীলার থেকে দূরে থাকতে হবে। সে আমাকে এনসিপি থেকে দূরে রাখতে, আমাকে বিভিন্ন সেল থেকে দূরে রাখতে, সাংস্কৃতিক সেল, নারী উইং, মহানগর কমিটি থেকে দূরে রাখার জন্য বিভিন্নভাবে প্রভাব খাটাতে থাকে। কোরবানির দিন রাতে একটা অনুষ্ঠানে নাহিদের সাথে দেখা হয় এবং নাহিদকে আমি বিষয়গুলো জানাই। নাহিদ আমাকে বিষয়টি দলীয় শৃঙ্খলার দিক থেকে ডিল করতে এবং মহানগরের দায়িত্বে থাকা শাহরিয়ার ও নিজামকে বিষয়টি অবগত করতে বলে। যেদিন সন্ধ্যায় শাহরিয়ার ও নিজামকে আমি জানাই, তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারি অডিওটি কেটে সামাজিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং তা ভাইরাল হয়েছে। এরপর আমাকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হয় তাতে আমি দেখতে পেয়েছি আমার নারী সহকর্মীরাও আমার পক্ষে দাঁড়ায় নাই। আমার অপরাধ, আমি পাশ্চাত্য কাপড় পরি।
আমি তুমি করে কথা বলি, সহজভাবে সবার সাথে মিশি। আমাকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হচ্ছে সেটা আমি সহ্য করব। আল্লাহ আমাকে এর চেয়ে অনেক কঠিন সময় দিয়েছেন, কিন্তু আমার সহকর্মীরা বুঝতে পারছেন না, তুষার যদি আমার মতো একজন সাহসী নারীকে এইভাবে নিপীড়ন ও সাংগঠনিক প্রভাব খাটিয়ে দমন করার সুযোগ পায়, তবে আগামী দিনে তারাও নিরাপদ থাকবে না। তাদেরকে আমার চেয়ে কঠিন নিপীড়নের শিকার হতে হবে। সবাই নীলা ইসরাফিল নয়। আমার খারাপ লাগে এনসিপির জন্য। আমি এনসিপিকে ভালোবাসি। আমি ছেলেমেয়েগুলোকে দেখেছি, তাদের শত ত্রুটি থাকবে, কিন্তু তারা প্রকৃতই দেশকে ভালোবাসে। আমার কারণে এনসিপি আজ কলঙ্কিত হলো, তাদের ট্রায়ালে পড়তে হলো। আমার তাসনুভার জন্য খারাপ লাগছে, ওর কোনো দোষ নেই। আমার কারণে তাকে একটা ঘৃণ্য সময় পার করতে হলো। এই ছাড়া আমার কোনো গিল্টি ফিলিং বা কোনো রিগ্রেট নাই। আমার মাঝে মাঝে মনে হয় প্রাক্তন স্বামী হাসান আরিফ বা তুষারের সাথে আমার প্রতিটা ঘটনা যদি রেকর্ড করে সবার সামনে ফাঁস করা হতো, তাহলে আপনারা দেখতে পেতেন আমি জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে আসা চরিত্র আর সতীত্বের পরীক্ষায় পাশ করে আসা একজন নারী। আপনাদের পরীক্ষায় পাশ ফেল করা না করায় আমার কিছুই আসা যায় না। এ বিষয়ে এইটা আমার ফাইনাল বক্তব্য। আমি এই নিয়ে আর কথা বলতে চাই না। বাকি যা বলার আমি তদন্ত কমিটিকে বলবো। এই ঘটনাটি পেরিয়ে এগিয়ে যেতে চাই, এই বলে শেষ করেন নীলা ইসরাফিল। কিন্তু এরই মধ্যে দেশের গণ্ডি ছড়িয়ে তুষারালাপ চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকায়। সাংবাদিক ইলিয়াসের এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে নতুন মোড় নিয়েছে তুষারকাণ্ড, যেখানে ইলিয়াস এই ঘটনার সন্দেহভাজন নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিনকে ইঙ্গিত করে নাগরিক পার্টির নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, পোলাপাইন তোকে আগেই বলছিলাম মাইয়া মানুষ হতে সাবধান। তাজনুভা একসাথে তিনজনের সাথে করা জিনিস, ওটা ওর অ্যাসাইনমেন্ট ছিল, সে সাকসেস। ইলিয়াস হোসেনের এমন লেখার পর বেজায় চটেছেন তাসনুভা ও এনসিপির নেতানেত্রীরা। বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে যে এখন ইলিয়াসের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিচ্ছেন অনেকেই। তাসনুভা ইলিয়াসের পোস্ট শেয়ার করে লিখেছেন, মিথ্যা মিথ্যা মিথ্যা, চরম মিথ্যা, জঘন্য মিথ্যা। রাজনীতিতে আসার 3 মাসের মধ্যে আমি যে লড়াইটা দিচ্ছি অনেক কষ্টের, অনেক বোঝার। জুলাইকে কাছ থেকে দেখার পর শুধু আর শুধু এই দেশের টানে আমি আমার ব্যক্তিগত পরিসর ছেড়ে রাজনীতিতে এসেছি। আপনাদের কাছে অনুরোধ, এই মিথ্যার বিরুদ্ধে কথা বলেন। নারীদের রাজনীতিতে আসতে এভাবে বাধা দিয়েন না। জেনে রাখেন, এই মিথ্যার বিরুদ্ধে কথা বলা মানে আগামীতে রাজনীতিতে আসা যোগ্য দেশপ্রেমিক নারী রাজনীতিবিদদের পক্ষে কথা বলা, তাদের জন্য পথ তৈরি করা। তাজনুভার এমন আহ্বানের পর তার পাশে দাঁড়িয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড মানজুর আল মাতিনো। এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার ইলিয়াসের প্রতি ধিক্কার জানিয়েছেন। প্রতিবাদ জানিয়ে প্রেস রিলিজ দিয়েছে জাতীয় নাগরিক পার্টিও। এমনকি শেষমেশ বিষয়টি মামলা অবধি গড়াতে পারে বলেও জানা গেছে। দর্শক, সারোয়ার তুষার আর নীলা ইসরাফিলের এই ঘটনাটিকে কিভাবে দেখেন? এই ঘটনা থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের কি কোনো শিক্ষা নেওয়ার বিষয় আছে নাকি নেই? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।